আচ্ছা আমাদের এর আগে যিনি আমার এখানে এসে কোড লিখছিলেন কেমন ওনার কথা মনে আছে উনি যখন প্রথমেই এই মেথডটা কল করছিল আপনারা তখন এবং রান করছিল এগুলা কিন্তু লেখা নাই তাই না তখন তো ডাইরেক্ট ছিল ডাটাটুকু তখন আপনারা বলছেন এইগুলো কি হলো এই আপনি তো ডাটাগুলো দেন নাই রাইট এরকম একটা কথা ছিল সো যখনই আপনারা তখন এটা কেন বলছেন আমি তো জানি কারণ হলো আমি আপনাদের সামনে ক্লাসটা লিখছিলাম রাইট আমি যদি আপনাদের সামনে না লিখতাম আপনারা প্রথম ধাক্কায় ধরতে পারতেন না এবং যে কোনো এরর ঘটলে একজন প্রোগ্রামার ওনাকে আসলে প্রথম থেকে এত বকাঝকা করা হয় উনি মনে করে এটা ওনার দোষ রাইট উনি প্রথম বললে আমি ভুল করছি নাকি গেট ফুল নেম কেন ডাটা দিল না রাইট তারপর না আস্তে আস্তে সেন্স আসছে যে সো ইট ইজ কিলিং ইউর ভ্যালুয়েবল টাইম তাই না ওকে সো তারপর উনি ডেফিনেটলি আবার মুখস্থ করার একটা ইস্যু তৈরি হয় তাই না আমরা বলছি সরি এটা কোনো ভালো উপায় না তার চেয়ে এমন কি উপায় আছে যে ওনাকে সামহাও বলবে তুমি যেটা করতে যাচ্ছ এটার মধ্যে আসলে প্রবলেমে পড়বা তুমি এটা করে যাও নাহলে কম্পাইলার বলবে যিনি ডিজাইন করে দিয়েছেন ক্লাস উনি বলছে কিন্তু তোমাকে ধরে রাখতে তোমাকে আমি আগে রাইট তাই না ওকে এইটা কোনো উপায় বের করা যায় কিনা আমরা ওই উপায়টা একটু খুঁজে বের করার চেষ্টা করছি আচ্ছা আমি এই ক্লাস এই অংশটুকু কমেন্টিং করে রাখি এনিবডি কমেন্টিং এর শর্টকাট জানেন আমার মনে হয় কন্ট্রোল স্ল্যাশ ওকে ডান একবারে এভাবে দিলাম থ্যাংক ইউ আচ্ছা পারসন ওকে সো আমি আবার নতুন করে কোড লিখছি এটার জন্য আমি পারসন ক্লাসে চলে আসি এসে একটা কোড লিখবো আপনারা জাস্ট দেখেন পরে আলোচনা করছি পারসন আচ্ছা এটা লেখার ফলে a person equals new person আপনি এটা করতে পারবেন না ও এররটা কি দিচ্ছে দেখেন কম্পাইলার আপনাকে কি বলছে দেখেন ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই এখন ওকে যেহেতু কনস্ট্রাক্টর সো কম্পাইলার আমাকে বলছে এই যে পারসনের মধ্যে তিনটা স্ট্রিং পাস করতে হবে তাই না জি ওকে সো আসলে কি একটু দেখি তো ও বলছে তুমি ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে দাও এটা না হলে কি সে আমাকে আগাতেই দিবে না ওকে দেখি তো again compiler you see so এই কোড রান করলে লাভ হবে না সেনা গেট ফুল নেম সরি বিকজ অফ আপনারা জানেন কম্পাইলার হলে এরপর আর প্রগ্রেস হওয়ার কোনো উপায় নেই রাইট সো আমি পারসন ক্লাসটাকে এমন ভাবে ডিজাইন করে দিলাম আপনি পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় কিছু ডাটা দিয়ে দিতে হবে যদি সে ডাটা না দেন আমি কেন সেটা করলাম আমি করলাম কারণ হলো পরবর্তী ফাংশনালিটি গুলো ওই ডাটার উপর ডিপেন্ডেন্ট যেমন एग्जांपल হিসেবে গেট ফুল নেম রাইট তাহলে এই জন্য কম্পাইলার এখন আপনাকে ধরছে এই আপনি যে অবজেক্ট তৈরি করছেন আমাকে ডিজাইনার যিনি উনি বলে দিছে এই ডাটা না দিলে আপনাকে আমি প্রগ্রেস হতে দেব না কারণ কি কারণ এরপরে যদি আমি প্রগ্রেস হতে দেই উল্টাপাল্টা ক্যালকুলেশন হবে এবং সেটার জন্য আপনি পরে ওনার সাথে ওনাকে ব্লেম দিবেন যে ওনার ক্লাসটা কাজ করে না রাইট ওকে এই ক্ষেত্রে কম্পাইল এররটা কি ভালো নাকি খারাপ কম্পাইল এরর অলওয়েজ ভালো মানে এরর মানে খারাপ কিছু না এরর মানে আসলে ভালো এই দিক থেকে হোয়াট আই ওয়ান্ট টু সে এখন এই জিনিসটা আপনাকে রীতিমতো বাধ্য কেউ একজন একেবারে বলে দিচ্ছে আপনি কি মনে রাখতেছেন না মনে রাখছেন না আগের অবস্থাটা কি ছিল মনে রাখতে হচ্ছে এইটা কল করার আগে ওগুলা কল করে আসতে হবে ওই ডাটাগুলো দিতে হবে এখন কিন্তু মনে রাখতে হচ্ছে না এখন আপনাকে কম্পাইলার গাইড করতেছে আপনি এগুলা দিয়ে দেন
আগের অবস্থা আর এই অবস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি। ওকে, তো চলেন তাহলে আমরা এই ডাটাগুলো দিয়ে দিই। ওকে, সো সাপোজ সরি So you see now there is no compiler error. কারো প্রবলেম থাকলে বলেন, আপনারা এটা বুঝতে পারছেন কিনা? এটা আমি এক ধরনের মেকানিজম অ্যাপ্লাই করছি, তাতে আপনাকে আর মনে রাখতে হচ্ছে না, আপনার লাইফ এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে। আগে আগে এজন্য এসেছিলেন, আপনি এসেছিলেন না, উনি আসছিল, ওনার কথা মনে আছে? উনি এক এক জনের এক এক জিনিস মনে রাখতে হতো, আর এখন কিন্তু আমরা এমন ভাবে ডিজাইন করে দিচ্ছি ওনা মনে রাখতে হচ্ছে না, ওনাকে কোড গাইড করে করে নিয়ে যাচ্ছে, তাই না? এরর দিয়ে দিয়ে ওনাকে দেখাচ্ছে এটা দেন এটা দেন এটা দেন, লাইফ ফুললি চেঞ্জ হয়ে গেল, তাই নয় কি? ওকে, সো अगेन ইট উইল ওয়ার্ক। আমরা একটু দেখতে চাই আসলে কি ঘটনা ঘটে। হিয়ার এবং দেখেন স্টেপ ইনটু দিচ্ছি, কি হয় দেখেন, স্টেপ ইনটু কোথায় চলে গেছে? ও যেটা লেখা আছে সেটা, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। ওকে, ক্লাসের নামে নাম এই ল্যাঙ্গুয়েজের জন্য এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম হতে পারে, অধিকাংশ ল্যাঙ্গুয়েজে এটা ফলো করে, দেখতে অনেকটা মেথডের মতো, তাই না? বাট দেয়ার ইজ নো রিটার্ন টাইপ এন্ড দেয়ার ইজ নো রিটার্ন স্টেটমেন্ট। ওকে, এটা কখন কল হয় লক্ষ্য করছেন? কখন? ঠিক যখন অবজেক্টটা তৈরি হচ্ছে তখন। ওকে, নাও এখানে কি হচ্ছে দেখেন, স্টেপ ফরওয়ার্ড ডান, দেখেন তো ডাটাগুলো চলে আসছে না? ডান। ওকে, সো আমরা এখানে চলে আসি, এবার দেখেন ডাটাগুলো আছে, তাই না? জি। আছে না? ওকে, সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর। আমি আবার দেখাচ্ছি, ক্লাসের নামে এখানে যে ডাটাগুলো আছে ওগুলো সেট হয়ে গেছে, তাহলে তো পরবর্তী অ্যাক্টিভিটিগুলো এখন স্মুথলি চলবে, তাই না? আচ্ছা, এখন একটা ছোট ভুল হয়ে গেছে, ভুলটা কোথায় আপনারা ধরতে পারছেন কিনা? কন্ডিশন তো দেওয়া হয় নাই, আবার কন্ডিশনকে আবার এখানে রিপিট করব না, তাহলে কি করা উচিত? একবার ভালো উপায় হলো আসলে আমার যেহেতু কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে, ভালো উপায় হলো সেট, দেখেন আইডিয়া অনেক স্মার্ট, লক্ষ্য করছেন? এটা দিয়ে পুরোটুকু সে বুঝে ফেলে যে আমি এটা করতে যাচ্ছি, যেহেতু আমি খুব কনভেনশনগুলো ফলো করে যাচ্ছি, আইডি কিন্তু খুব আমাকে খুব কুইকলি হেল্প করতেছে যে তুমি নিশ্চয়ই এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে, দ্যাটস অল, না এখন কিন্তু আর লজিক্যাল যে ওই যে লজিকগুলোর মধ্যে দিয়ে কিন্তু সে পাস করবে, তাই না? ওকে, ফিনিশ। এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি যদি বলি, এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনাকে কলারের জায়গা থেকে তিনটা ডাটা দিতে হবে, ইউ হ্যাভ নো অপশনস। ওকে, এবার আরেকটা কেস চিন্তা করি, সো এটার জন্য আমার একজনের হেল্পিং হ্যান্ড দরকার। এনিওয়ান প্লিজ, কুইক, এনিওয়ান চলে আসবেন প্লিজ, থ্যাংক ইউ, হাততালি। দুইটা নাম আছে, কে আছেন আপনাদের এখানে? দুইটা নাম, ওকে, সো উনি কোড লিখছে দেখেন, সো ইয়েস পারসন, ওনাদের জন্য আপনি গেট ফুল নেমের ব্যবস্থা করবেন। Why are you here? It's my class. Okay. ওখানে চলে যেতে যাচ্ছে। কি করব বুঝে প্রতিবার ধরে রাখতে পারতেছে না। হ্যাঁ, মেইন জায়গায় কি করব আমি বুঝে গেছি। ওকে, আপনি একটা পার্সোনাল অবজেক্ট তৈরি করেন। এরপরের লাইন, তৈরি করা ইয়েস, আছে। এখানে কিভাবে করবেন? আপনার নাম বলে ফেলেন। সুদর্শন বিশ্বাস। সুদর্শন বিশ্বাস, সুন্দর নাম। পারসন 2 দিতে পারেন, পারসন 2। আপনারা আনকমেন্টিং করলে কিন্তু পরে বিভিন্ন রকম এরর দেখবেন, একটু ফিক্স করবেন। ইয়েস, আমরা যখন ক্লাসের ভিতরে কিসের ফিল বা এটা যখন ডিক্লেয়ার করি তখন পাবলিক বা এক্সক্লুসিভ লিখি, কিন্তু যখন মেইন মেথডের ভিতরে করি তখন এই এক্সক্লুসিভ গুলো লিখি না। আচ্ছা, ওইখানে পাবলিক প্রাইভেট লেখা লাগে, তাই তো? মানে আমি যেটা চাই সেটা লিখি, লেখা লাগে না, কারণ মেথডের ভিতর যখনই যেটা লেখেন ওটা প্রাইভেট। মেইনের ভিতরে সবকিছু প্রাইভেট, মেথডের ভিতরে সবকিছুই প্রাইভেট, এই জন্য মেথডের লোকাল ভেরিয়েবল সবসময় প্রাইভেট।
প্যারামিটার সব সময় প্রাইভেট, তাই না? এজন্য প্যারামিটার সামনে লেখার দরকার হয় না। ওকে, সো জাস্ট ওয়েট। ওকে, ওই তিনটা নাম ফেলে দেন। আপনার তিনটা নাম তো দিতে হবে, তাই না? যে কনস্ট্রাক্টর এইবার প্যারামিটার দিতে হবে। এইবার আপনার নামটা বলেন। সুদর্শন দেন SU ফার্স্ট টাইম ওনার লেখা শুরু করেন। সুদর্শন SU DAR সুদর্শন SHAN। SHAN। ওকে, ফিনিশ। তারপরে সেকেন্ডটা হচ্ছে বিশ্বাস BIS BIWS। ওয়েট তিনটা লাগবে তো স্যার, প্যারামিটার তিনটা। আপনার নামে কি এরকম এমটি কিছু আছে? আপনি ওনার নাম চেঞ্জ করতেছেন কেন? আরে, ওনার এই নাম রাখার জন্য কতজনের সাথে আলাপ হয়েছে আপনি জানেন? You couldn't change it. এখানে তো প্যারামিটার তিনটা যেহেতু আছে Solve it. এখন বলেন। ওকে, আচ্ছা। উনি আসলে একটু বিপদে আছে। কনস্ট্রাক্টর প্যারামিটার অনুযায়ী যদি ভ্যালু না দেয় তাহলে তো কম্পাইলার ইরর দেবে। আপনি ওনারে বলেন, উনি কি বলে দেখেন। ভাই আপনি আমাকে বলতেছেন কেন? ওনাকে বলেন যে ভাই আপনার নাম চেঞ্জ করে আসেন। ওকে, তো এবার আর আমাকে কিছু বলতে পারতেছেন না, কেমন? যেহেতু ওরাই আমাদেরকে, হ্যাঁ, কেমনে বলবে যে আপনার ঝামেলা পাকিয়েছে। এখন আপনার ক্লাসে যাওয়া লাগবে। So, okay, so there are lots of ways. প্রথমে একটা কি যেন করার চেষ্টা করছেন, এটা তো আপনি দেখতেছেন না। সাপোজ মাইক্রোসফটের কোড DLL। জি Wait, এটা তো আরেকটা কিছু। কেন? এটা তো আপনার দায়িত্ব না। Okay, আমি হ্যান্ডেল করি। আপনি আপনার জায়গায় যান। আপনার জায়গায়। আপনার জায়গায়। ওকে, ইটস ইউর প্লেস। আপনি কি কোনোভাবে এটা ডিল করতে পারছেন না? স্যার ভালো যাবে এখানে। আমি এখানে আবার কনস্ট্রাক্টর এই আপনি আবার এখানে যদি সব কিছু ওকে, দেন হাউ কুড ইউ রিজলভ ইট? অনেকে বলতেছে আপনাকে হেল্প করার চেষ্টা। মাঝখানে একটা ফাঁকা স্ট্রিং সিস্টেম দিলে নিয়ে নিবে। দেন না? ওকে, আপনি কিছু একটা দেন। আচ্ছা, মাঝখানে ওকে, ফাঁকা। আচ্ছা, ওকে, সো জাস্ট উনি স্পেস, কেউ বলতেছে স্পেস না দিলে হয়। সো ওকে, ফাইন, এটা হলেও হয়, চলে, তাই না? মানে ব্যাপারটা হলো এরকম, একটা ক্লাস আপনাকে যে ডিজাইনটুকু অফার করছে সেখানে আপনি ওইটা দিয়ে আপনার কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণে এখন আপনাকে তো যেতে হবে, মানে সামনের দিকে তো আগাইতে হবে। উনি এদিকে খেপা যে আপনি ফার্স্ট নামে পাইছেন, আমার নামের আমি 3 নাম্বার নাম কই পাবো? রাইট, উনি এদিকে আর আমার সাথে কথা বলতে পারতেছেন। আমি তো ডিজাইন করে কোথায় চলে গেছি, রাইট? আর ক্লাসের কিছু দেই নাই হয়তো ওনাকে, ওনা সোর্স কোডও নাই সাপোজ। ওকে, সো উনি একটা উপায় খুঁজে বের করছে, প্রোগ্রামারও উপায় খুঁজে বের করতে পারে, রাইট? এটা ভালো জিনিস। আর খারাপ হলো ওই উপায়ের মধ্যে এরকম হয়, আমি ওনাকে বলছি ফার্মে যাওয়ার জন্য, উনি এদিকে জ্যাম দেখে উনি রংপুর করে দিতে সো উনি সামহাউ ব্যবস্থা করছে। কেমন? এই যে ব্যবস্থা দেখছেন, এটা এক একজন এক এক ভাবে করে। উনি প্রথমে দিছে, ওখান থেকে বলতেছে এটা তো লাস্টে হবে না, এমটি স্ট্রিংটা মাঝখানে দেন। কেউ বললো এই এমটি স্ট্রিং ঝামেলা করতে পারে, মাঝখানে একটা স্পেস রেখে দেন, তাই না? কেউ একজন আবার লাস্ট ফার্স্ট অথবা মাঝখানে নাম বসায় দেয়, রাইট? তাই না? নাম মানে নাই এরকম। এই পুরা যতগুলা সিস্টেমের কথাই বলতেছে এগুলাকে বলা হয় হ্যাক। এই হ্যাক মানে হ্যাকিং করা না, হ্যাক মানে বাংলাতে বলে হ্যাক। হ্যাক, তাই না? হ্যাক দিয়ে আপনি একটা সিস্টেম কতটুকু নিতে পারবেন? কতটুকু নিতে পারবেন? হ্যাক দিয়ে দোতলা তিনতলা বিল্ডিং না হয় 5টা দিয়ে ধরেন কিছু একটা করবেন। 20 তলা বিল্ডিং কি হ্যাক দিয়ে করতে পারবেন? নট পসিবল। এই প্রজেক্ট যখন বড় হতে থাকবে, এসব হ্যাকের কারণে একদিন প্রজেক্টটাকে ডিক্লেয়ার করে দিতে হবে নট পসিবল। এই প্রজেক্টে আর মেইনটেইন করা যাচ্ছে না, কারণ একটা ছোট কাজ দিলে এটাকে আর ম্যানেজ করতে যে পরিমাণ এক্সপেন্স যুক্ত হয়ে যাচ্ছে, সেতে প্রজেক্ট আর প্রফিটে মুভ দেখবে না। সরি, স্টপ দিস প্রজেক্ট। তাই না? হ্যাক দিয়ে বেশি দূরে আগানো যাবে না। Why this is happening? Because of আমি যে ক্লাসটা আপনাদেরকে প্রোভাইড করছি এই প্রজেক্টে, আমার ক্লাসটুকু আপনাদেরকে শুধুমাত্র সেই নামের জন্য কাজ করতে দেয় যাদের 3টা নাম আছে।
বাট রিয়ালিটিতে উনি এখন ফেস করতেছে ওনার একটা কেস আছে যেখানে দুইটা মেথড। ওকে, সো अगेन আই এম হিয়ার টু গিভ এ সলিউশন। আমি বলছি সরি, এই ট্যাগ দিয়ে বেশি দূর আগাতে পারবেন না। এইটাও বলে রাখি, মাইট বি এই ক্লাসের ক্ষেত্রে এটা দিলে প্রবলেম নাই, বাট অনেক ক্লাস আছে এরকম জিনিসপত্র দিবেন, অনেক জায়গায় এক্সেপশন করা শুরু করবে যখন মেথড কল করবেন, রাইট? সো সবসময় এরকম ট্যাগ দিয়ে করা যায় না, অনেক অনেক জায়গায় বাড়ি দেওয়া শুরু করবে, যেটাকে আমরা এক্সেপশন বলি আর কি। Okay, so now how could we resolve this problem? Very easy. We will write another constructor. Sorry for copy paste. I am just trying to save time. Middle name বলে আসলে কিছু নাই, যার দুটো নাম থাকে ওনার ক্ষেত্রে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। So সিঙ্গেল কনস্ট্রাক্টর মানে প্যারামিটার নিয়ে আরেকটা কনস্ট্রাক্ট করে। Okay, so just wait. Now you see problem solved. Okay, এই ক্ষেত্রে আপনাকে কি দেখাচ্ছে দেখেন। person 3 equals new person. So it is offering you to initialize the constructor in two ways. বলা হচ্ছে আপনি হয় তিনটা নাম দিয়ে করতে পারেন, না হলে দুইটা নাম দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে চান যে কোনো উপায়ে এখানে অ্যাডপ্টেবল, এখানে কাজ করবে, তাই না? ওকে, দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা, ওভারলোড শব্দটা যদি আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হয় তাহলে আমি দেখাই আপনাদেরকে। দেখেন, ওভারলোড খুব কঠিন। সিস আউট, আচ্ছা সিস আউট লিখে কন্ট্রোল স্পেস দিলে লেখা চলে আসে, ইউ অল নো ইট, তাই তো? আচ্ছা, ওকে, সো এবার এখানে একটু দেখেন তো কয়টা ওভারলোড। এটা কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোড না, এটা হলো মেথড ওভারলোড। কয়টা ওভারলোড? 1 2 3 4 5 10টা ওভারলোড। কি কি দেওয়া যায় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, নাম দেখে যখন আমি ইউজার মোডে থাকি তখন দেখে মনে হচ্ছে না প্রিন্টএল এর মেথড একটা, তাই না? আমি কিন্তু ফিল করতেছি একটা, আর উনি আসলে লিখছে কয়টা? উনি ওই প্রোগ্রামার কিন্তু 10টাই লিখতে হয়েছে, রাইট? আমি যেন এই মেথডটাকে ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারি ওটার জন্য একটা শর্ট ওয়ে দিছে। আপনারা বলতে পারেন ভাইয়া মেথডের নাম ভিন্ন ভিন্ন দিলেই তো ভালো হতো, তাহলে আর মানে আমি মানে সেক্ষেত্রে কি হতো, আর ওভারলোড করা লাগতো না। ওটা ভালো নাকি এটা ভালো? কেন এটা ভালো? সেক্ষেত্রে প্রিন্টএলএন দেখবেন এমন এমন উইয়ার্ড নাম আসতো আপনি বুঝতেন না। সিঙ্গেল লাইন, হাই তুমি প্রিন্ট করতে চাও ডাবল, ওকে ডাবল, প্রিন্টএলএন ইন্টিজার অর স্ট্রিং অর হোয়াটএভার, রাইট? সো উনি ঠিকই মেথড বেশি লিখছেন, বাট উনি এমন ভাবে উপস্থাপন করছেন মেথড ওভারলোড করে, আমার কাছে মনে হচ্ছে একটাই মেথড, তাই না, প্রিন্ট করার জন্য। ওকে, সো সেম মেথড ওভারলোডিং এর মতো কনস্ট্রাক্টর ওভারলোডিং এও কাজ করে। ওকে, একটু বলে নেই, এই অবজেক্ট তৈরি করার সময় কোনটা কল হবে? যেটা প্যারামিটার 3টা আর এটার সময় 2টা। আপনারা কি জানেন এই অবজেক্ট, এখানে যে অবজেক্ট তৈরি হলো যেটা এই রেফারেন্সে বর্তমানে, এই অবজেক্টের এই কনস্ট্রাক্টর আপনারা কখনো কল করতে পারবেন না। কখন কল হয়? প্রথম অবজেক্ট তৈরি হওয়ার পরে। এরপর কি আর কল করা যায়? যেমন মেথড একটা চাইলে আপনি 10 বার কল করতে পারেন, মেথড একটা কল না করলে কল হবে না। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও নিয়ম না, কনস্ট্রাক্টর যে কোনো একটা অবশ্যই কল হবে এবং একবারে কল হবে অবজেক্ট তৈরি হওয়ার সময়, শেষ। ওই অবজেক্টের লাইফ টাইমে আর কল করা যাবে না। यस, আমি কেন পারবেন না? অবশ্যই সম্ভব, নো প্রবলেম। এটা ওই যে ঘুরে ফিরে ওই চিত্র আর অন্যদিকে মুখ ফিরে আনে, আর কিছু না। আচ্ছা, রেফারেন্স টাইপ নিয়ে কথা বলার সময় একটা আলোচনা হয় নাই, একটু বলে নেই। আপনাদের ওই আলোচনা থেকে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, জাস্ট ওয়েট। একটা রেফারেন্স কয়টা জায়গা এট এ টাইম কয়টা অবজেক্টকে পয়েন্ট করতে পারে? কয়টা? জিরো অথবা একটা, তাই না? জিরো অথবা একটা। আর একটা অবজেক্টের কয়টা রেফারেন্স থাকতে পারে এট এ টাইম? জিরো থেকে ওকে ইনফাইনিটি থিওরিটিক্যালি, বাট ডেফিনেটলি কোন একটা পর্যায়ে বলবো যে এত সম্ভব না, রাইট? এট এ টাইম। यस, দিস কোশ্চেন। সো ভাই এখানে পারসন এ পারসন তো তিনটা প্যারামিটার দিচ্ছি, দ্বিতীয়তে পারসন টুতে দুটো দিচ্ছি। তো যদি পয়েন্ট করি সেক্ষেত্রে পারসন 2 বা পারসন 1 মানে যদি একজন পারসন 2 এর ভিতরে পারসন এ পারসন ঢুকে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কেন নিবে?
কেন নেবেন এই পাশে দিতে পারে এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, তাই না? ওকে, সো ইট ইজ P1, সাপোজ ইট ইজ P2, তাই তো? A কে পয়েন্ট করে, A কে পয়েন্ট করে, তাই না? তারপর আমি ওকে বললাম এই তুমি A কে পয়েন্ট করো না, তুমি A কে পয়েন্ট করো। তখন তো কোনটা ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম কোনটা মিডল নেম এটা তো কেন বুঝবেন না? কিন্তু ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে না। চলেন আমরা দেখি। তার মানে ওই ক্ষেত্রে শুধু মিডল নেমটা বাদ থাকবে বাকি ফার্স্ট নেম আর লাস্ট নেম সেট হয়ে যাবে বাদ মানে ঠিক এখানে তো বলা আছে আপনি টোটাল ব্যাপারটা কেমন দেখেন, আপনি এইভাবেই দেখেন। আপনি এই রেফারেন্স এ কে পয়েন্ট করছে, এই রেফারেন্স এ কে পয়েন্ট করছে, তারপর আপনি কি বলতে চান এটা বলেন, আমি দেখি। আপনি বলতে চাচ্ছেন a person equals person 2 শেষ তো এ ওকে পয়েন্ট করবে শেষ, এ কে পয়েন্ট করবে শেষ। এবার যদি উল্টাটা করি আবার কি করতে চান বলেন। এটা বন্ধ করে রাখবো না খোলা রাখবো? ইন্টারচেঞ্জ হচ্ছে। ওকে, person 2 equals a person কি বলছে person 2 তুমি কি পয়েন্ট করো ভাই আপনারা কথাটা বুঝতে পারেন যে একটা রান করেন Okay, so wait please. আমরা রান করি তাই না? সেকেন্ড অবজেক্ট তৈরি হলো, তিনটা ডাটা সেট হলো তাই না? এই অবজেক্টের কি অবস্থা? তিনটা নাম, তাই তো? ওকে ফাইন, আমি আর ডিবাগ করলাম না। এই অবজেক্টের কি অবস্থা? ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, দুইটা নাম। তারপর লাইনে কি লিখলাম? পারসন 2 তুমি এবার তাকে পয়েন্ট করো, পারসন 1 যাকে পয়েন্ট করে। অর্থ কি? এই যে দেখেন কি লেখা, এ পারসন তুমি এখন তাকে পয়েন্ট করো যে পারসন 2 কে পয়েন্ট করে, তাই তো? ভেরি ইজি। ওকে চলেন, সরি কি নিচে, নিচের লাইনে তো চলে আসবে। আচ্ছা তাহলে এখন রেজাল্টটা কি হবে? এখন রেজাল্ট হবে এ পারসন আসলে এ কে পয়েন্ট করবে, তাই না? দেখেন এ পারসন এ পয়েন্ট করছে কিনা, শেষ তো। আমি চাইলে কি এখন রেফারেন্স এবং অবজেক্টকে ফুললি আলাদা হিসাবে চিন্তা করতে হবে। যদি এক হিসাবে চিন্তা করেন তাহলে প্যাচ খুলবে না। জাস্ট রেফারেন্স তো ঠিক থাকতে হবে পিছনে নিউ করে মানে যেটা এটা আলাদা জিনিস। এখন যেটা বলছিলেন যে একই কনস্ট্রাক্ট যদি আমরা ডিফাইন কনস্ট্রাক্ট ওকে ওয়েট, একজন করে ডিফাইন কনস্ট্রাক্ট যদি একবার করি এখানে অ্যাসাইন করি পরে আবার ওইটা অ্যাসাইন করা যাচ্ছে না, ওইটা আমি ওকে একটা অবজেক্ট তৈরিতে একবারে কনস্ট্রাক্টর কল হবে। তার মানে আমি বলতেছি যে আপনি এই পার্সনটা লিখছেন এইটা দিয়ে পরে আমি আবার একটা অন্য একটা পার্সন লিখতে পারবো, সেটা তো আরেকটা অবজেক্ট, দুইটা কি একই অবজেক্ট হলো? ওকে সো ওনার কনফিউশনটা কোথায় একটু বলি। সাপোজ এটার ক্ষেত্রে আমি এখানে বললাম P3, P2 আর P3 কি এক? নেভার, আলাদা অবজেক্ট, তাই না? আলাদা অবজেক্ট না, ডাটা এক হলো, একই অবজেক্ট না, রাইট? আলাদা অবজেক্ট, ডাটা এক করবা না। ওইটা বলা তো এমনি তো আমরা কোনটাতে করতে পারছি না। কনস্ট্রাক্টর এটার ক্ষেত্রে অর্থাৎ এখানে কনস্ট্রাক্টর কতবার কল হবে টেল মি? তিনবার, তাই তো? আচ্ছা যতবারই অবজেক্টিভ মানে নরমাল, তাই না? ওকে এরপর এবার বলেন কতবার কল হবে? চারবার ধরা খাইছে তিনবার, তাই না? তিনটা প্যারামিটারটা একবার আর দুইটা প্যারামিটারটা তিনবার, তাই না? এখন চারবার। এখন চারবার হবে। ইয়েস ওকে ইয়েস এনি মোর কোশ্চেন? স্যার ইয়েস আমাদের তো এমন অনেকে যে 4-5টা নেম বা অনেকের একটাই নাম এরকম হয়, তো আমি কি 4টা-5টা নেম জানি Okay. আলাদা লিখবো? আচ্ছা ওকে অনেক নাম আছে, কনস্ট্রাক্টর কয়টা লিখবো? মনে রাখবেন সকল ডাটা সেট করার জন্য কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আসতে হবে তা না। মনে আছে তো কনস্ট্রাক্টর কেন লিখবেন? মনে আছে আগে? কনস্ট্রাক্টর লিখবেন ততটুকু ডাটা ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার জন্য যতটুকু ডাটা না হলে বিভিন্ন রকম ফাংশনালিটিগুলো ভেঙে পড়বে। সো ইট ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, কোনো হার্ড অ্যান্ড ফিক্সড রুল নাই। কনস্ট্রাক্টর লিখতে হবে এরকম কোনো নিয়ম নাই। আপনারা
মানে আমরা কিছু কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার হচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা কিন্তু এরকম কিছু শিখছি না যে আমি আজকে যা শিখবো পরবর্তীতে কোড লেখার সময়ে সবকিছু অ্যাপ্লাই করব। নো, এরকম কিছু নাই। আপনি যোগ বিয়োগ পূরণ ভাগ শিখছেন, আমি একটা সরল অঙ্ক দিলাম যেখানে ভাগ নাই, ভাগ করবেন? ওকে, অ্যাপ্লাই করবেন, রাইট? সো এভরি সিচুয়েশন ইজ ডিফারেন্ট, রাইট? প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। ইভেন এখানে অনেক কিছু শিখতেছেন যেগুলা পরবর্তীতে অ্যান্টি ডিজাইন হিসেবে আসবে। মানে কি, কনস্ট্রাক্টর দরকার নাই, কনস্ট্রাক্টর লিখছেন, ভালো করছেন না খারাপ করছেন? ওকে, ইয়েস। কনস্ট্রাক্টরকে প্রাইভেট হিসাবে কখন ডিক্লেয়ার করতে পারবো আর কি? নো নিড। কনস্ট্রাক্টর প্রাইভেট হিসেবে কখন ডিক্লেয়ার করতে পারবেন? অবশ্যই পারবেন যেদিন সিঙ্গেলটন প্যাটার্ন। প্যাটার্ন কি স্যার? আই ডোন্ট নো। ওকে, এবার আমি পরের অংশে চলে আসি, কেমন? আচ্ছা, think about this case. Suppose person 4 equals new. আপনার কি এরকম করে কনস্ট্রাক্টর দরকার হতে পারে না? পারে, কিন্তু কারণ কেসটা এরকম, আপনি প্রথম দিকে জানেন না, এগুলা ডাটাবেস থেকে আসবে। আপনি কি তাহলে অবজেক্ট তৈরি করার সময় জানেন না তো? আপনি প্রথম অবজেক্ট তৈরি করতেছেন, ওই অবজেক্টের রেফারেন্স কারো কাছে পাঠাইছেন, উনি ডাটাগুলো সেট করে দেন, রাইট? এখন বানাবেন কিভাবে? বন্ধ তো। ওকে, তার মানে হলো আরেকটা কনস্ট্রাক্টর লিখতে হবে। ওটা প্যারামিটার কয়টা হবে? 0। ওকে, ওকে, গুড কোশ্চেন। উনি এখন এটা দিলাম, এটা দেওয়াতে কি হয়েছে? অবজেক্ট তৈরি করার জন্য কয়টা উপায় হয়েছে? এখন তিনটা উপায়। তিনটা নাম দেন, দুইটা নাম দেন, একটা নাম দেন, তাই না? এখন একজন অলরেডি বলতেছে যে ভাইয়া আগের যে ব্যাপারটা ছিল এটা তো গেল। ওকে, যখন অপশনস দিবেন তখন তো যাবে। আচ্ছা, বড় হলে একটু অপশনস দিতে হয় না? ছোটবেলায় একটু মোর নার্সিং মোডে রাখতে হয় না? ওকে, এখন যদি এক্সাম্পল হিসাবে, যেমন এইটা দিয়ে যারা অবজেক্ট তৈরি করবেন তাদেরকে ডেফিনেটলি, যেহেতু দিস ইজ অপশন, ইউ কুড কনফিগার অবজেক্ট ইন সেভারাল ওয়ে। আবার এটা যদি আমি না দেই তাহলে ডাটাবেস থেকে যে ডাটা সেট হওয়ার কথা ওখানে গিয়ে কয়েকজন ধাক্কা খাচ্ছে, তাই নয় কি? সো আই এম ওপেন ইট, এবং এটা ডেঞ্জার পয়েন্ট হলো কেউ ওইটা ডেফিনেটলি ভুল করতেই পারে। যে কোনো রিয়েল লাইফে যেরকম করে অপশন দিলে যে প্রবলেম হয় এখানেও সেটা হতে পারে। আবার অপশন না দিলে যে প্রবলেম হয় এটা সেখানে সাফার করতে পারে। জাস্ট ইউর কোড ইজ জাস্ট ইউর রিয়েল লাইফ, like as your real life. Okay, done. Okay, now question. আপনারা যখন প্রথমবার পার্সন অবজেক্ট তৈরি করছেন তখন কি আপনাদের এরকম কিছু দেখছেন? দেখেন নাই তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তখন এরর দেয় নাই, এখন এরর দেয় কেন? আবার বলছি, এটা কি আগে ছিল? ছিল না। তাহলে এখন এই অবজেক্ট তৈরি করতে হলে কেন লাগে? বিকজ অফ আমরা কনস্ট্রাক্টর যদি ক্রিয়েট করা হয় বাড়তি প্যারামিটার দিয়ে, তাহলে কম্পাইলার কোনো কনস্ট্রাক্টর দেয় না। যখন আপনি কোনো কনস্ট্রাক্টর লেখেন নাই তখন এইরকম একটা কনস্ট্রাক্টর ছিল ভেতরে, আমরা দেখি না। সো ও কি করে, এইটারে এই অবজেক্ট তৈরি করার সময় এটাকে কল করতো। আচ্ছা, কারণ এমন কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না কোনো কনস্ট্রাক্টর কল হয় না, সরি, সম্ভব না। যখনই আমরা হাতে একটা কনস্ট্রাক্টর লিখছি এক বা একাধিক, সাথে সাথে কি হয়ে যায়, ওই ডিফল্টটা নষ্ট হয়ে যায়। ওটাকে ফিরিয়ে আনতে হলে টু অপশনস, এক, যা লিখছেন সব ফেলে দেন, সেটা অনেক সময় রিয়েলিস্টিক হয় না। আর আরেকটা হলো ডিফল্টটা ম্যানুয়ালি লিখে দেন। সো আমরা ম্যানুয়ালি লিখে দিলাম। কনস্ট্রাক্টরে কি কোনো সিরিয়াল আছে? না, নো সিরিয়াল। অবজেক্টের ডাটা মেথডের ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। কেন সিরিয়াল নাই? কারণ এই মেথড কখন কল হবে? এগুলা কখনই আসলে যখন কল হবে, এছাড়া কল হবে না। ওকে, আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা মেকানিজম দেখাই। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। স্যার ওই যে নিচের যে কনস্ট্রাক্টর আমরা তৈরি করলাম পাবলিক ডাটাবেস থেকে এটা যদি আমি স্যার ওই যে প্রথমে লিখি, হ্যাঁ, এটা তো আলোচনা হয়ে গেল।
স্যার বলতে প্রথমে যদি লিখি হ্যাঁ তাইলে কি এটা মানে এরর দেখাবে? নাথিং রং উইথ ইট, অলরেডি আলোচনা হয়ে গেছে। ওই যে উনি কোশ্চেন করলো না, এটা অর্ডার কোনো ব্যাপার না, অর্ডার কোনো ব্যাপার না। প্রথম মাঝখানে লাস্টে রাইট, শুধু একটু ক্লাসের বাইরে চলে যায় না। ওকে, ক্লাসের ভেতরে মেথডের বাইরে থাকলেই হবে। ওকে, নেক্সট একটা ব্যাপার কি লক্ষ্য করছেন? আচ্ছা, আমি এই লাইনটাকে একটু এখানে নিয়ে আসি, তাতে কি খুব বেশি প্রবলেম হবে? একই কথা তো, তাই না? একই কথা না? ওকে, যদি একই কথা হয় তাহলে এবার একটু এখানে দেখেন তো, এই দুইটা লাইন আর এই দুইটা লাইন কি সেম না? তাই না? এই দুইটা লাইন দুইটা জায়গাতে আছে, কি করা উচিত? একটা জায়গায় রাখা উচিত, তাই না? আর বাকি জায়গা থেকে ফেলে দেওয়া উচিত। আসেন এই জায়গা থেকে ফেলে দিই। তাহলে এই এই কনস্ট্রাক্টর দিয়ে যারা অবজেক্ট তৈরি করবে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম কি সেট হবে? এখন আর হবে না। তাহলে আসেন একটা উপায় খুঁজে বের করি। কম্পাইলার অলরেডি আপনাকে বলতেছে আপনি কোন কনস্ট্রাক্টরটা কল করতে চান, যেটা প্যারামিটার নাই সেটা, নাকি দুইটা প্যারামিটার আছে সেটা? আমি কোনটা করব? তাই না? ওকে ফাইন, তাহলে এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম ডান। প্রথম এখানে আসলো, এখান থেকে কোনটায় চলে যাবে? এখানে আসবে, তাই না? দেখেন আপনারা, আমি কনস্ট্রাক্টর গুলোকে এখানে চলে আসি এবং কল করে দেখাই। স্টেপ ইনটু আসলাম এখানে, এখান থেকে কোথায় যাবে? ফার্স্ট নেম লাস্ট নেম সেট করার জন্য সে চলে যাবে এখানে, তাই না? যে এটার দুইটা আছে রাইট, আসলো এখানে, এখানে ডাটাগুলো সেট হলো। ডাটা আর একটা বাকি আছে, সেটা সেট হবে কোনটা দিয়ে? এই মেথড দিয়ে। এবার এটার ক্ষেত্রে দেখেন, পরেরটার ক্ষেত্রে কোনটা কল হবে? এটা অ্যাজ ইউজুয়াল এটা আছে, তাই না? ওকে ডান, ফিনিশ। তাহলে এই দুইটা লাইন দরকার নাই। দিজের আরেকটা ব্যবহার দেখলেন, তাই না? দিজ দিয়ে কনস্ট্রাক্টর কল করা যায়। এবার আরেকটা অংশ দেখেন, এখানেও একটা দিজ দিয়ে দিই। ওকে, এখন দেখেন তো একটা ঘটনা ঘটতেছে। যতভাবে অবজেক্ট তৈরি হোক না কেন, এটা কল হয়, এটা কি লক্ষ্য করছেন? এখান থেকে আসবে কোথায়? এখানে। এখান থেকে আসবে কোথায়? এখানে। আর এটা দিয়ে করলে তো এখানে, এখানে তো নিজে বাইট সেলফ আছে, তাই না? জি। প্রোগ্রামাররা অনেক সময় এই টেকনিকটা অ্যাপ্লাই করে। ওকে, ফার্স্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর হলো সেই কনস্ট্রাক্টর যেখানে এমন কিছু কোড আছে যে কোডটুকু না হলেই নয় অবজেক্ট তৈরি হওয়ার সময়, তাই না? আচ্ছা, যদি ওই রকম না হলে নয় এমন কোনো কোড ডিফল্ট কনস্ট্রাক্টরে থেকে থাকে, তার মানে হলো অবজেক্ট যে কোনো ভাবে কল হোক না কেন, আপনি কি চাইবেন? হয় এই কোডগুলো ওখানে পেস্ট করে দিতে, না হলে এটা কল করতে, তাই না? আমি এমন ভাবে চেইনিং করে দিলাম যে এটা সবসময় কল হচ্ছে। প্রফেশনাল কোডে আপনারা এরকম দেখবেন, এই জন্য জাস্ট দেখানো, রাইট? এভাবে কল করেন, কারণ এটার মধ্যে কি থাকে? মিনিমাম কোডটুকু থাকে যেটা অবশ্যই রান করা দরকার, যদি থেকে থাকে, রাইট? আমি আবার বলতে যদি দরকার। ওকে, আচ্ছা, কনস্ট্রাক্টর কলের ক্ষেত্রে এই জিনিসটা কখনো হয় না। দেখেন এরর, দেখি এবার বলেন তো কেন এই এররটা দিছে? কেন লাগে? হ্যাঁ, কারণ হচ্ছে মেম্বার মেথড কল হয়ে গেলে তখন আর কোনো আর একটা স্পেসিফিক ভাবে বলতে হবে। যখন প্যারামিটারগুলো দেয়, প্রথমে একটা দিলে ফার্স্টটা কল হয়ে যায়, দ্বিতীয়টা দিলে দ্বিতীয়টা কল হয়ে যায়। ওকে, পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই লাইনটা দেখেন তো, এটা একটা মেথড না? অথবা অন্য কোনো ইনস্ট্রাকশনও থাকতে পারে। এই মেথডটা এমন কোন জিনিসকে অ্যাক্সেস করতে চাইতে পারে যেটা এখানে সেট হয়, পসিবিলিটি খুব হাই, অবশ্যই, রাইট? মানে হতেই তো পারে। জি। তাহলে দেখেন তো, এটা যদি কল না হয়, এই ডাটা যেখানে ইনিশিয়ালাইজ হওয়ার কথা ছিল, অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? হয়নি, রাইট? এজন্যই এমন ভাবে স্ট্রাকচারগুলো সাজানো হয় যে সব সময় দিসটা প্রথম দিকে রাখা হয়। কারণ কি? এই ডিপেন্ডেন্সি এই কোডটুকু আগে এক্সিকিউট হয়ে যায়, কনস্ট্রাকশন, রাইট? কারণ কি? এটাই তো সবচেয়ে কম কোড। জি। এটা যদি ইনিশিয়ালাইজ আগে না হয়, পরে মেথডগুলো তো এরর দেওয়ার সম্ভাবনা আছে, অথবা বাইপাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না?
আবারও বলতেছি, এটার মধ্যে কি থাকে? মিনিমাম কোড। এখন এই মেথড কলের আগে আপনার মিনিমাম কোড কল করা উচিত না? কেন করা উচিত? সাপোজ এখানে লেখা আছে ইকুয়ালস টু 100 এবং এই মেথডের ভিতর আপনি লিখছেন যদি a এর ভ্যালু মানে কিছু একটা হয় অথবা a এর ভ্যালুকে গুণ করো সাপোজ, এটা যদি সেট না হয় তাহলে এই মেথড কি কাজ করবে? এর ভ্যালু তো 0 করে থাকবে। তো এই জন্য জাভাতে ইভেন সব ল্যাঙ্গুয়েজে এরকম কনস্ট্রাক্টর চেইনিং যেগুলো আছে সেখানে অন্য কনস্ট্রাক্টর কল করতে হলে প্রথম লাইনে করতে হবে। আর ইভেন ডটনেটে তো একেবারে কলম দিয়ে এখানে করতে হয়, মানে প্রথম লাইন আর সাথেই লিখে দিতে হয়। Okay, that's all. Any question, please? So constructor, yes, উপরে yes, দিকটা yes. দিয়ে নিচে করলে আর কোনো প্রবলেম হবে না। কোনটা এটা? একই রকম, ডিপেন্ডেন্সিটা ওই রকম। আপনি পারবেন না, এটা কোন নিচে নামাইতে পারবেন, কারণ ওরকম থাকতে পারে। ফারাবি স্যার বলছিল যে কোডের মধ্যে কমেন্ট আউট মানে কমেন্টিং করাটা এটা নাকি বেড প্র্যাকটিস, বলছিল আপনি এটার অ্যানসারটা দিবেন। আপনি যখন ক্লাস নেবেন তখন আর কি এই কোশ্চেনটা মানে উনি ক্যামেল কেস মানে কমেন্ট করে কমেন্টিং করাটুকু খারাপ, তাই তো? মানে আচ্ছা। পুরো কথাটা বললে আপনি বুঝতে পারবেন। কনভেনশন ফলো করার জন্য যে আপনার টুকটাই হতে হবে রিডেবল, যাতে কমেন্ট করে বুঝতে না, এটা বলছি। ওকে, তাহলে একটু সোজা করে যাই। এখানে এটা কি লিখছে? কমেন্ট কমেন্টিং করছি না? কমেন্টিং তো এটা, মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ কমেন্টিং। আপনারা বলেন অনেক সময় ডকুমেন্টেশন, তাই তো? কেন করছে? এই ক্লাসের পরে আর এটা বোঝার দরকার হবে, এটা ফিল্ড অফ ডাটা। না স্যার, সো সি আপনার টিমে যে আসতেছে তাকে কি আপনি কমেন্টিং করে করে ওনার জন্য কোড লিখে রাখবেন? দিস ইজ ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন এন্ড ইট ইজ ইন্টিজার টাইপ। উনি তো প্রোগ্রামার, বোঝা যাচ্ছে কি? ওয়েট, একজন আপনার কোডের মধ্যে দিয়ে যে যাবে সে কি প্রোগ্রামার নাকি প্রোগ্রামার না? রাইট, সে তো প্রোগ্রামার। তার জন্য কি আপনি এরকম করে লিখবেন? লিখবেন না। ওকে, এটা তো সবাই ক্লিয়ার। সো আপনাকে মনে করেন আপনারা কমেন্টিং করার জন্য সময় পাবেন, আপনাদেরকে সুন্দর যে বাবা আসো বসো যা ইচ্ছা করো বসে এরকম ভাবে লাইফ, আপনি মাঝে মধ্যে আপনার নাম ভুলে যাবেন কাজের চাপে। ওকে, সো আপনি সুন্দর করে আরেকজনের জন্য এই যে বসো তোমার জন্য আমি কত সুন্দর করে কমেন্টিং করে রাখছি, দিস ইজ কল ভেরিয়েবল, দিস ইজ ক্লাস ডিক্লারেশন, রাইট? নো, যে আসছে সে অলরেডি একটা প্রুভেন ট্র্যাকের মধ্যে দিয়ে আসছে, আপনার টিমে কাজ করা মানেই হলো সে কোড বুঝে। ওকে, বাকিটুকুর জন্য সে স্টাডি করবে। ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। ওকে, এই মেথডের উপরে কমেন্টিং করতে চান, কি কমেন্ট করবেন? ইট রিটার্নস ফুল নেম। Returns full name. Very good. নাম দেখেই তো বোঝা যায়। কখন কমেন্টিং করবেন জানেন? যখন এবিসি নাম দিবে। যখন নাম দিবেন। কবি এখানে বোঝাতে চেয়েছেন এই মেথড ফুল নেম। এটা হলো কবি লেখা আর এটা হলো কবির লেখাকে যিনি ইন্টারপ্রেট করতে পারেন, তাই তো? ওকে ওকে, নেক্সট। গেট ফুল নেম বুঝা যায়, কলারও বুঝতে পারে। আচ্ছা, ওকে। পরবর্তীতে প্রবলেম কোথায় জানেন? ধরেন এটা লেখার পরে আপনাদের কিছুদিন পরে আবার একটু ফিডব্যাক দিলাম প্রজেক্টের, এই এখানে ফুল নেম যাবে না, রিভার্স নেম যাবে। এই মেথডটা আসলে ফুল নেম হবে না, কি হবে? রিভার্স নেম। তাহলে কোডটুকু আপনি চেঞ্জ করবেন না? আচ্ছা, এবার খারাপ অবস্থা কি হতে পারে দেখেন। উপরে কি লেখা? মেথডের নাম কি? কাজ করে কি? বুঝলেন? কোনটাকে বিশ্বাস করবেন? রাইট, পুরো পাজল হয়ে যাবে। যে কোডের মধ্যে দিয়ে যাবে সে বলবে যে বস আপনার এখানে লেখা হলো রিটার্ন ফুল নেম, তাই না? আরো অবস্থা আরো খারাপ হয়। কমেন্টিং একটা বলে, মেথডের নাম আরেকটা, ভেতরে কাজ আরেকটা। ওকে, প্রচন্ড খারাপ অবস্থা হয়। নরমালি আপনি বলতে পারেন মেথড একটা লিখলে চেঞ্জ করবো কেন, তাইলে বলবো যে রিয়েল লাইফে যান তখন বুঝবেন। ওকে, সো কন্টিনিউয়াস চেঞ্জ হয়, রাইট? রিয়েল লাইফের কোডে। সো যেটা হচ্ছে আপনি যে এখানে কমেন্টস করছেন, এই কমেন্টিং হেল্প হচ্ছে না, বরং মিসগাইড করতেছে ফুললি, আরেকজনকে আরো পাজল করে দিচ্ছে, রাইট? কারণ খুব সিম্পল, প্রোগ্রামাররা কোড চেঞ্জ করে, গ্রিন জিনিস চেঞ্জ করে না।
আপনাকে কম্পাইলার কি বলবে ভাই ভিতরে তো চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছেন, এটা চেঞ্জ করেন বলে? ও ইগনোর করে, কম্পাইলারে তো ওটা সব বন্ধ করে রাখছে তো জাস্ট দেখেই না। স্যার মনে করেন জটিল একটা অ্যালগরিদম লিখতে যেমন গতকালকে আইডিএস এর কোড লিখতেছিলাম, তো এটা তো দেখা গেল 1 মাস পর আমার বুঝতে গেলে তো আমার নিজের কোড নিজেই বুঝবো। হ্যাঁ, তখন তো তখন কি টাইপের কমেন্ট লিখে বুঝতে চান বলেন? মানে এটার পর এই কাজটা করছি এই জন্য এইটা বলতে তো লেখাই আছে। এটাও আমি বলি, আপনার কাছে যদি মনে হয় জটিল কোনো অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন করছেন, তাহলে জটিল অ্যালগরিদমে আপনি লিখে দিবেন এখানে এই অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা হয়েছে, বড় জোর এটা। পরবর্তীতে এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, উইকিপিডিয়ার লিংক শেষ তো, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি। বোঝা যাচ্ছে কি? আপনি ইমপ্লিমেন্ট কিভাবে করছেন সেটা আপনার রিডেবল কোড দেখে সেই কোড লেখেন যেটা টু বি রেড, পড়া যায়। ওই কোড লেখেন না যেটা পড়া যায় না। ওকে, সো অনেক ক্লাসের উপরে লিখে ক্লাসটা যে লিখছে তার নিজের নামও লিখে যায়, এটা কি ভালো না? অবশ্য খারাপ। এটা আমার কোডের মধ্যে কেন থাকবে? এটা ভার্সন কন্ট্রোল সিস্টেমে থাকবে। ক্লাসের কখন কে কোন লাইনে কোন ডটটা দিছে ওটাও থাকবে। বুঝেন নাই? গিটহাব আর এসবিএন এর নাম শুনেন নাই? জি। ভার্সন কন্ট্রোল সিস্টেম। তাকে যদি আপনি ক্লাসে এই ক্লাসের 1 বছরের হিস্ট্রি দেখাও, তাহলে দেখো এটা অমুক তারিখে এই অবস্থায় সেভ করছে, আরেকজনের অবস্থা, আরেকজনের অবস্থা, আরেকজনের অবস্থা, আরেকজনের অবস্থায়। ক্লাস তো কেউ তো ক্লাসের ওনার না, তাই না? ক্লাসের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস চেঞ্জ চলতে থাকে, রাইট? তো আপনার নাম লিখে কিভাবে কি করবেন? মানে ওটা আমার লাইসেন্স লাইসেন্স হলেও আর কি। অ্যান্ড্রয়েডের যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা ক্লাস ইংলিশ তো হচ্ছে শুরুতে নাম লিখে দেয়। এটা ভুল করে ওরা, ভুল করে, আপনি করেন না। ওকে, আমি বলি এগুলা বিভিন্ন জায়গা আছে, আসলে জায়গা অনুযায়ী। সেটা হলো নরমালি আপনারা দেখছেন আমরা লেখার সময় আসছে উপরে সুন্দর করে লিখে দেয়, ইউ ডোন্ট নিড ইট। আগে বিভিন্ন রকম সিস্টেম ছিল, তখন ইয়া ছিল না। সো আর সময়ের সাথে সাথে এসব কথা চেঞ্জ আছে। কোন জায়গায় আপনি বসে আছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? আমি যদি আজকে অ্যালগরিদম বোঝাতাম তাহলে আমি শর্টকাট নেম দিতাম। প্রফেশনাল কোড লিখলে শর্টকাট নেম দেওয়া মানে আরেকজনকে বিপদে ফেলা। আপনাদের এখানে লক্ষ্য করছেন আমি যখন বোর্ডে জায়গা ছিল না তখন লিখছি FN ফার্স্ট নেম। কেন? ফার্স্ট নেম লিখলে তখন এটা অপ্যাক হয়ে যাচ্ছে, FN লেখাতে ক্লিয়ার হচ্ছে। আর এখানে FN লিখলে অপ্যাক হয়ে যাচ্ছে, ফার্স্ট নেম লেখাতে ক্লিয়ার হচ্ছে। সিচুয়েশন পলিটিক্সের মতো আর কি, যখন যেদিকে গেলে প্রফিট হবে তখন সেদিকে, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিটলি পলিটিক্স। কোনো হার্ড অ্যান্ড ফিক্স বেস্ট প্র্যাকটিস বলে কিচ্ছু নাই। বেস্ট প্র্যাকটিস কমপ্লিটলি রং থিং, রং মেক। ওকে, ইয়েস, এনি মোর থিং? ওকে, আচ্ছা, কথা জানার সেটা হচ্ছে যে পিএইচপি তে অনেক সময় দেখা যায় যে যখন একটা ওয়েবসাইট করে বা কোডটা অনেক সময় এনক্রিপশন করে রাখে,